তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক কমেন্ট করছো না, কারণ কি? সকলে বেশি বেশি লাইক কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো ভিডিওটা শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা অনেক অপরাধীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি, আর সেখানে বাইক মি এবং বাইক ইউনহকে দেখা যায়। তারা দুজন এই পরিস্থিতি নিয়ে আলোচনা করছিল। ইউনহ জিজ্ঞেস করলো, আর কতজন বাকি আছে? মি উত্তর দিল, আমার মনে হয় এখনও প্রায় 500 জনের মতো বাকি আছে। এ কথা শুনে ইউনহ বিরক্ত হয়ে বলল, যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা অনুষ্ঠানে দেরি করে ফেলব। মি বলল, হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নিজে কয়েকজন এস র্যাঙ্ক হান্টারকে নিয়ে এখানে আসছেন। তারা 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। তবে একটা রিপোর্ট এসেছে, সং সুহো নামের একজন লোক, যার বিরুদ্ধে স্টার পাউডার বিতরণের সন্দেহ আছে, সেও এখানে রয়েছে। এই নাম শুনে ইউনহোর কাছে নামটা পরিচিত মনে হলো। এরপর সে আবার যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগল। মি তাকে দেখে বলল, আপনাকে দেখে আমার সেই সময়টার কথা মনে পড়ছে যখন আপনি একজন ফায়ার ফাইটার ছিলেন। ঠিক তখনই ইউনহো উপরে তাকালো। একটি বিল্ডিংয়ের ছাদে সে ছায়ার মতো কিছু দেখতে পেল। ভালো করে তাকাতেই কয়েকজন শ্যাডো সোলজার চোখে পড়ল। এটা দেখে সে বলল, মি, কোনো ডানজিন ব্রেকের খবর কি তোমার কাছে এসেছে? মি অবাক হয়ে বলল, কি? না, আমি তো এমন কিছু শুনিনি। ইউনহো ছাদের দিকে তাকিয়ে বলল, তাহলে আমাকে বলো তো, এই প্রাণীগুলো কি? এরা দেখতে মানুষের মতো, কিন্তু আসলে কি? এরপর দৃশ্য পরিবর্তন হয়। এদিকে একটি মেয়েকে ভয়ে কাঁদতে দেখা যায়। সে সম্পূর্ণ আতঙ্কিত অবস্থায় ছিল। তার সামনে একজন লোক তাকে পালিয়ে যেতে বলছিল, কিন্তু তখনই তার পেছনে থাকা কয়েকজন অপরাধী সেই লোকটিকে হত্যা করে ফেলেছিল। মেয়েটি মৃত লোকটির পাশে বসে কাঁদছিল। অপরাধীরা হাসতে হাসতে বলল, ও, একটা মেয়েকে বাঁচানোর জন্য এতক্ষণ টিকেছিলে? মনে হচ্ছে তোমরা দুজন ডেট করছিলে। নিজের পার্টির কোনো মেয়ের সাথে প্রেম করা খারাপ না কিন্তু। মেয়েটি কান্না করতে করতে ছেলেটির নাম ধরে ডাকতে লাগলো। ঠিক তখনই অপরাধীদের একজন তাকে আঘাত করতে যায়। হঠাৎ একটি কণ্ঠ শোনা যায়, আর রাইজ। সঙ্গে সঙ্গে মৃত ছেলেটিকে শ্যাডো সোলজারে পরিণত হতে দেখা যায়। অপরাধীরা কিছুই বুঝতে পারেনি। তাদের তলোয়ার প্রায় মেয়েটির গায়ে লাগতে যাচ্ছিল। মেয়েটি বিস্ময়ে বলে উঠল, ইয়ং, তোমার কি হয়েছে? সে ভয় আর অবিশ্বাস নিয়ে তার দিকে তাকিয়ে রইল। অন্য অপরাধীরাও আতঙ্কিত হয়ে পড়ে। তারা বুঝতেই পারছিল না, এই লোকটা তো মারা গিয়েছিল, তাহলে আবার উঠে দাঁড়ালো কিভাবে? তখন সবাই উপরে তাকায়। সেখানে সং সুহো দাঁড়িয়েছিল। সুহো বলল, তুমি যদি তার সামনে দাঁড়িয়ে থাকো তাহলে বুঝতে পারছি তুমি ওই মেয়েটিকে রক্ষা করতে চেয়েছিলে। ঠিক আছে, আমি তোমাকে এমন শক্তি দিচ্ছি যাতে তুমি তাকে রক্ষা করতে পারো, তোমার শেষ মুহূর্ত পর্যন্ত। এরপর সে নিজের শ্যাডো আইটেম নাগা ওয়ারিয়ার বেল্ট তাকে দেয়। এটি একটি রেয়ার গ্রেডের আইটেম ছিল। সঙ্গে একটি আর্মার, নাগা ওয়ারিয়ার শোল্ডার গার্ড এবং আরও কয়েকটি শক্তিশালী আইটেমও দেয়। এইসব পাওয়ার পর শ্যাডো সোলজার কি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। সে গর্জন করতে করতে সামনে থাকা সব অপরাধীকে মুহূর্তের মধ্যে হত্যা করে ফেলে। চারদিকে রক্ত ছড়িয়ে পড়ে। এরপর সুহো তাদের দিকেও তাকিয়ে বলে, আর রাইজ, আর সেই মৃত অপরাধীদেরও শ্যাডো সোলজারে পরিণত করে ফেলে। অল্প সময়ের মধ্যেই তারা সবাই সুহোর সেনাবাহিনীর অংশ হয়ে যায়। তারপর সুহো তাদেরকে বাকি অপরাধীদের খুঁজে বের করার জন্য পাঠিয়ে দেয়। এদিকে বেরু উচ্ছ্বসিত হয়ে বলে, অসাধারণ ইয়াং মনার্ক, আপনার পরিকল্পনা অনুযায়ী আপনার শ্যাডো সোলজারদের সংখ্যা দ্রুত বাড়ছে। সুহোরও এই শক্তি ব্যবহার করতে ভালো লাগছিল। বেরুর কথা শুনে সে আরও সন্তুষ্ট অনুভব করে। তার মুখে হালকা হাসি ফুটে ওঠে। সামনের দিকে তাকিয়ে সে বলে, সত্যি, এটা এক অবিশ্বাস্য শক্তি। ওদিকে সেই শ্যাডো সোলজারটিকে দেখা যায় যাকে সে তৈরি করেছিল। সে এখনও সেই মেয়েটির সামনে দাঁড়িয়েছিল। মেয়েটি তাকে দেখে কাঁদছিল। এটা দেখে বেরু জিজ্ঞেস করল, ইয়াং মনার্ক, আপনি কি ওই শ্যাডোটাকে এখানেই রেখে যাবেন? সুহো উত্তর দিল, হ্যাঁ, যাই হোক, একদিনের মধ্যেই ও নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে। তাহলে ওকে একটা ঠিকঠাক বিদায় জানানোর সুযোগ কেন দেব না? ঠিক তখনই সুহো কিছু অনুভব করল। তার অনেকগুলো শ্যাডো সোলজার একসঙ্গে ধ্বংস হয়ে যাচ্ছে। দৃশ্য আবার পরিবর্তিত হয়। অন্যদিকে কাং তাসিককে দেখা যায়। সে একের পর এক শ্যাডো সোলজারকে হত্যা করতে করতে এগিয়ে যাচ্ছিল। তার পিছনে ছিল ডংসুক। ডংসুক বিরক্ত হয়ে বলল, এই কালো দানবগুলো আসলে কি? আমি আগে কখনো এদের সম্পর্কে শুনিনি। কাং তাসিক উত্তর দিল, তুমি যদি এত দেরি না করতে তাহলে আমরা এখনই গন্তব্যে পৌঁছে যেতাম, আর এসবের মুখোমুখিও হতে হতো না। অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করো। ডংসুক হেসে বলল, তুমি তো জানো আমি একটা স্টার ফ্র্যাগমেন্ট ব্যবহার করেছি। এখন আমি একজন এ র্যাঙ্ক হান্টারের চেয়েও শক্তিশালী। এইসবকে আমি খুব সহজেই হারিয়ে দিতে পারবো। কিন্তু ঠিক তখনই সামনে তাকিয়ে সে অবাক হয়ে যায়, কারণ সামনে থাকা সব শ্যাডো সোলজার হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়েছিল। এটা দেখে ডংসুক কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই পেছন থেকে বেরুর কণ্ঠ শোনা যায়, ইয়াং মনার্ক, মনে হচ্ছে আপনি জ্যাকপট পেয়ে গেছেন। এ কথা শুনে সুহো বলল, ও, তাহলে এর মানে এই লোকটাই সেই কারণ যার জন্য এত অপরাধী জেল থেকে পালিয়েছিল। হাং ডংসুক সুহোর দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, এই ছেলে, তুমি এত অসম্মানজনক আচরণ করছো কেন? আর আমার সঙ্গে এভাবে কথা বলার সাহস কিভাবে হলো তোমার? তাহলে তুমিই সেই ব্যক্তি যে এই সব কালো দানবগুলোকে ডেকেছ? কিন্তু সুহো তার কোনো কথার উত্তর না দিয়ে বলল, আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে।
তুমি কি ইতারিমের অ্যাপস্টেলদের সম্পর্কে কিছু জানো, যেমনটা মিনশিয়াং জানতো? এ কথা শুনে ডংসুক হাত তুলে বলে, এই শান্ত হও বাচ্চা, যদি সত্যিই কথা বলতে চাও তাহলে একটু দূরত্ব বজায় রেখে কথা বলো। সে হাত নেড়ে ইশারা করতে করতে বলে, যদি সত্যি অ্যাপস্টেলদের সম্পর্কে জানতে চাও তাহলে হ্যাঁ, আমি তাদের সম্পর্কে কিছু জানি। কিন্তু সে আরও কিছু বলার আগেই পেছন থেকে কাং তাশিক দ্রুত সামনে এগিয়ে আসে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সুহো ইতিমধ্যেই ডংসুকের সামনে পৌঁছে গিয়েছিল। এ দৃশ্য দেখে কাং তাশিক ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। সুহো ডংসুকের কাঁধে হাত রেখে বলে, তাহলে তুমি সত্যি ইতারিম সম্পর্কে জানো না? তাহলে আমাকে বলো, এত স্টার ফ্র্যাগমেন্ট তুমি কোথা থেকে পেলে, আর কেন পুরো শহরের ওপর আক্রমণ করালে? ডংসুক রাগান্বিত চোখে তার দিকে তাকায়, কিন্তু সেই চোখের গভীরের ভয়টা স্পষ্ট ছিল। সে বুঝে গিয়েছিল সুহো কোনো সাধারণ মানুষ নয়, এমনকি কোনো সাধারণ সামনারও নয়। তাই সে কাঁপা গলায় বলে, যদি তুমি আমার গায়ে একটা আঙুলও তোলো তাহলে আমার ছোট ভাই। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই সুহো তার শক্তি ব্যবহার করে। সে শুধু হাত দিয়ে সামান্য চাপ প্রয়োগ করে, আর মুহূর্তের মধ্যে ডংসুক মাটিতে চেপে বসে। তার নিচের মেঝে পুরোপুরি ফেটে যায়। প্রচণ্ড ব্যথায় ডংসুক চিৎকার করে ওঠে। সুহো ঠান্ডা কণ্ঠে বলে, তোমার ভাইকে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সে এস র্যাঙ্ক হান্টার কিনা সেটাতেও আমার কিছু যায় আসে না, শুধু আমার প্রশ্নগুলোর উত্তর দাও। এ কথা শুনে ডংসুক তাড়াতাড়ি বলতে শুরু করে, এসব আমাকে আমার ভাই দিয়েছে, আমি এর বেশি কিছু জানি না। আর সত্যি বলতে শহরে আক্রমণ করার কোনো কারণই আমার ছিল না। আমার শুধু এটা মজার মনে হয়েছিল। আমি দেখতে চেয়েছিলাম তারা আমার আদেশ মানে কিনা। এ কথা শুনে সুহোর রাগ আরও বেড়ে যায়। এদিকে কাং তাশিক সব কিছু দেখছিল। সে বুঝে গিয়েছিল সুহো কতটা ভয়ঙ্কর, আর সে তার চেয়ে কতটা বেশি শক্তিশালী। এই কারণে কাং তাশিক পালিয়ে যাওয়ার কথা ভাবতে থাকে, প্রয়োজনে ডংসুককে ফেলে রেখেই। কিন্তু ঠিক তখনই তার মাথার ভেতর একটি কণ্ঠ ভেসে আসে, এত সহজে তুমি পালাতে পারবে না। এরপর আমরা ইতারিমের অ্যাপস্টেলের চোখ দেখতে পাই। এই দৃশ্য দেখে কাং তাশিক ভয়ে জমে যায়। সে চারপাশে তাকায় কিন্তু কিছুই বুঝতে পারে না। অন্যদিকে সেই অ্যাপস্টেল দূর থেকে সব কিছু পর্যবেক্ষণ করছিল। সে সুহোর শক্তি পরীক্ষা করতে চাইছিল, সরাসরি সেখানে যাওয়ার আগে। এই কারণেই সে কাং তাশিকের ওপরও নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কাং তাশিকের চোখেও লি মিনসিয়াংয়ের মতো একই ধরনের আভা দেখা যায়, আর মুহূর্তের মধ্যেই সে বিশাল শক্তি অর্জন করে। তারপর কাং তাশিক বলে, স্কেল ক্যামোফ্লেজ, এবং সঙ্গে সঙ্গে সে অদৃশ্য হয়ে যায়। সুহো দ্রুত তার আক্রমণ এড়িয়ে যায়, কিন্তু হাং ডংসুক এতটা দ্রুত ছিল না। কাং তাশিকের আক্রমণে তার শরীর জুড়ে অজস্র ক্ষত তৈরি হয়, আর সেই আঘাতেই ডংসুক মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। কিন্তু কাং তাশিককে আর কোথাও দেখা যাচ্ছিল না। ঠিক তখনই বেরু বলে, ইয়াং মনার্ক, আমি মাত্র ইতারিমের অ্যাপস্টলের শক্তি অনুভব করেছি। এ কথা শুনে সুহোও বুঝে যায় ইতারিমের অ্যাপস্টল আবারও অন্য কাউকে নিয়ন্ত্রণ করছে, আর এবার সে নিজেও যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। এখানেই এপিসোড শেষ হয়। পরের এপিসোডে সম্ভবত সুহো এবং অ্যাপস্টলের নিয়ন্ত্রিত কাং তাশিকের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ দেখতে পাওয়া যাবে। তোমরা যদি সবার আগে এমন বিস্তারিত এপিসোড দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে।